সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুঁটি দেবতা। ঘোষপাড়ায় দুলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে। মঠ বলিলে ভুল বলা হয়, ঠিক মঠ বলিতে যাহা বুঝায় সে ধরনের কিছু নয়। ছোট ঘরের ঘর, খাঞ্চার পাঁচ মাঠের মধ্যে, একধারে একটা বড় তেঁতুল গাছ। গঙ্গার ধারে একটা ছোট খাল, মাঠের মধ্যে খানিকটা ঢুকিয়া শুকাইয়া মজিয়া গিয়াছে। জোয়ারের সময়ে তবু খালটা কানায় কানায় ভরিয়া ওঠে। কাছেই একটু দূরে শঙ্করপুর বলিয়া ছোট গ্রাম। কিছুকাল পূর্বে রেল কোম্পানি একটা ব্রাঞ্চ লাইন খুলিবার উদ্দেশ্যে খানিকটা জমি সার্ভে করিয়া মাটির কাজ আরম্ভ করাইয়াছিলেন। কোনো কারণে লাইন বসানো হয় নাই। মাঠের উত্তর দক্ষিণে লম্বা প্রকাণ্ড উঁচু রেলওয়ে বাটটার দুই পাশের ঢালুতে নানা জাতীয় কাটা গাছ, আকন্দ ও অন্যান্য বুনো গাছপালা গজাইয়া বন হইয়াছে। আকন্দ গাছটাই বেশি। খুঁটি দেবতার অপূর্ব কাহিনী এইখানেই শুনিয়াছিলাম। গল্পটা বলা দরকার। শঙ্করপুর গ্রামের পাশে ছিল হেলেঞ্চা শিবপুর। এখন তাহার কোনো চিহ্নও নাই। বছর 15 পূর্বে গঙ্গায় লাটিয়া গিয়া মাঝ গঙ্গার ওই বড় চট্টার সৃষ্টি করিয়াছে। পূর্বস্থলীর চৌধুরী জমিদারদের সহিত ওই চড়ার দখল লইয়া পুরনো প্রজাদের অনেক দাঙ্গা ও মোকদ্দমা হইয়াছিল। শেষ পর্যন্ত প্রজারাই মামলায় যেতে বটে, কিন্তু চট্টা চিরকালই বালুময় হইয়া থাকিয়া গেল। আজ 10 বৎসরের মধ্যে চাষের উপযুক্ত হইল না। পাঞ্জা দখলে আসিলেও চট্টা প্রজাদের কোনো উপকারে লাগে না, অনাবাদী অবস্থায় পড়িয়াই থাকে। আজকাল কেহ কেহ তরমুজ কাঁকুর লাগাইতেছে দেখা যায়। এই গ্রামে রাঘব চক্রবর্তী পূজারী বামুন ছিলেন। রাঘব চক্রবর্তীর কেহ ছিল না। পৈতৃক আমলের খড়ের বাড়িতে একা বাস করিতেন। একাই নদীর ঘাট হইতে জল আনিয়া, বনের কাঠ কুড়াইয়া, রাঁধিয়া বাড়িয়া খাইতেন। গায়ে শক্তিও ছিল খুব। পিতামহের আমলের সেকেলে ভারী পিতলের ঘড়া ভরিয়া 2টি বেলা 1 পোয়া পথ দূরবর্তী গঙ্গা হইতে জল আনিতে। ক্লান্তি বা আলস্য কাহাকে বলে জানিতেন না। রাঘব চক্রবর্তী পয়সা চিনিতেন অত্যন্ত বেশি। বাঁশের চটার পাখা তৈয়ারি করিয়া 20 দরে ডোমেদের কাছে ঘোষপাড়ার দুলে বিক্রয় করিতেন, পাঠাইয়া দিতেন। অবসর সময়ে ঝুড়ি, কুলু, ডালা বুনিয়া বিক্রয় করিতেন। মাটির প্রতিমা গড়িতে পারিতেন। উলুখড়ের টুপি, ফুল ছাটা তৈয়ারি করিতেন। সুন্দর কাপড় রিপু করিতে পারিতেন। এসব তাহার উপরি আয়ের পন্থা ছিল। সংসারে কেহই নাই, না স্ত্রী না ছেলে মেয়ে। কে তাহার পয়সা খাইবে? তবুও রাঘব টাকা জমাইয়া যাইতেন। একটা মাটির ভারে পয়সা করি রাখিতেন। সপ্তাহে 1 বার বা 2 বার ভাটটি উপর করিয়া ঢালিয়া সব পয়সাগুলো সযত্নে গুনিতেন। ভারের মধ্যেই যাহা রাখিতেন পারতপক্ষে তাহার বাহির করিতেন না। গ্রামের সবাই বলিত, রাঘব চক্রবর্তী হাতে বেশ 2 পয়সা গুছাইয়া লইয়াছেন। একদিন দুপুরে পাক সারিয়া রাঘব আহারে বসিবার উদ্যোগ করিতেছে। এমন সময়ে একখানা ছই ঘেরা গরুর গাড়ি আসিয়া তাহার উঠোনে থামিল। গাড়ি হইতে একটি 25-26 বছরের যুবক বাহির হইয়া আসিল। রাঘব চিনিলেন। তার দূর সম্পর্কীয় ভাগিনে নন্দলাল। নন্দলাল আসিয়া মামার পায়ের ধুলো লইল। রাঘব বলিলেন, এসো বাবা, ছইয়ের মধ্যে কে? নন্দলাল সলজ্জ মুখে বলিল, আপনার বৌমা। ও, তা কোথায় যাবে? ঘোষপাড়ার দুল দেখতে বুঝি? নন্দলাল অপ্রতিভের সুরে বলিল, আগে না, আপনার আশ্রয়েই আপাতত। মানে বামুনহাটির বাড়িঘর তো সব গিয়েছে। গত বছর মাঘ মাসে বিয়ে, তা একদিন বাপের বাড়িতেই ছিল। সেখান থেকে না আনলে আর ভালো দেখাচ্ছে না, তাই আজ একেবারে এখানেই। রাঘব বিশেষ সন্তুষ্ট হইলেন না। তিনি চিরকালই একা থাকিয়া আসিয়াছেন, একা থাকিতেই ভালোবাসেন। এই আবার কোথা হইতে উপসর্গ আসিয়া জুটিল, দেখো কাণ্ড। যাহা হোক, আপাতত বিরক্তি চাপিয়া তিনি ভাগিনে বধূকে নামাইয়া লইবার ও পূব দিকের ভিটার
ছোট ঘরখানাতে তাহাদের থাকিবার বন্দোবস্ত করিলেন। সন্ধ্যার পরে ভাগিনেকে জিজ্ঞাসা করিলেন, এখানে নিয়ে তো এলে, তা হাতে কিছু আছে টাছে তো? আমার এখানে আবার বড় টানাটানি, ধান অন্যবার যা হয় এবার তার শিক্ষেও পায়নি, যজমানদের অবস্থাও এবার যা। নন্দু এ কথার কিছু সন্তোষজনক জবাব দিতে পারিল না। রাঘব বলিলেন, বৌমার হাতে কিছু নেই? ও কোথায় পাবে, তবে বিয়ের দরুন কিছু গয়না আছে, ওর ওই হাত বাক্সটাতে যা আছে ওই। জায়গা ভালো নয়, গয়নাগুলো বাক্সে রাখাই আমি বলি বেশ, 5 জন টের না পায়। আমি আবার থাকি গায়ের এক কোণে পড়ে, আর এই তো সময় যাচ্ছে, ওগুলো আগে সাবধান করা দরকার। দিন 2 পরে নন্দলাল মামাকে বলিল, আমাকে আজ একবার বেরোতে হচ্ছে মামা, একবার বীজপুরে যাব। লোক কারখানায় একটা সন্ধান পেয়েছি, একটু দেখে আসি। নন্দলাল ইতিপূর্বেও বীজপুরের কারখানায় কাজ খুঁজিয়াছে, কিন্তু তেমন লেখাপড়া জানে না বলিয়া কাজ জোটাইতে পারে নাই। বলিল, লোক কারখানায় যদি মুগুর ঠেঙাতে পারি তবে এক্ষুনি কাজ জোটে। ভদ্রলোকের ছেলে, তা তো আর পেরে উঠিনে। এই আমার সঙ্গে পাঠশালায় পড়তো মহেন্দ্র, তারা যেতে যোগী, সে 22 মিনি করছে, 7.5 টাকা হপ্তা পায়। দিব্যি আছে, কিন্তু তাদের ওসব সয়। আমাকে বলেছিল হেডমিস্ট্রির কাছে নিয়ে যাবে, তা আমার দ্বারা কি আর হাতুড়ি পেটানো চলবে? পরদিন খুব ভোরে নন্দলাল বাটি আসিল। সে রাত্রে স্টেশনে নামিয়াছিল, কিন্তু অন্ধকারে এতটা পথ আসিতে না পারিয়া সেখানে শুইয়াছিল। শেষ রাত্রের দিকে জ্যোৎস্না উঠিলে রওনা হইয়াছে। নন্দলাল বাড়ি ফিরিয়া দেখিল তখনও মামা উঠেন নাই। পূবের ভিটার ঘরে স্ত্রীও তখন ঘুমাইতেছে। স্ত্রীকে জাগাইতে গিয়া দেখিল গহনার বাক্স ঘরের মধ্যে নাই। স্ত্রীকে উঠাইয়া বলিল, গহনার বাক্স কোথায়? স্ত্রী অবাক হইয়া গেল, বলিল, আহা, ঠাট্টা করা হচ্ছে বুঝি? এই তো শিওরে এখানে ছিল, লুকিয়েছ বুঝি? কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী দুজনেই মাথায় হাত দিয়া বসিল। ঘরের কোথাও বাক্স নাই। খোঁজাখুঁজি অনেক করা হইল। মামাও বিছানা ছাড়িয়া উঠিয়া আসিলেন। চুরির কথা শুনিয়া অবাক হইলেন। নিজে চারিদিকে ছুটোছুটি করিয়া বাক্সের বা চোরের খোঁজ করিতে লাগিলেন। প্রতিবেশীরাও আসিল, থানাতেও খবর গেল। কিছুই হইল না। নন্দলালের স্ত্রীর বয়স 20-21, রং টকটকে ফর্সা, মুখ সুশ্রী, বড় শান্ত ও সরল মেয়েটি। তার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো, কিন্তু বৃদ্ধ বয়সে তৃতীয় পক্ষে বিবাহ করিয়া তার বাপ পূর্ব 2 পক্ষের সন্ততিদিগকে এখন আর দেখিতে পারেন না। বিবাহের সময় এই গহনাগুলি তিনিই মেয়েকে দিয়াছিলেন। এই হিসাবে দিয়াছিলেন যে গহনাগুলি লইয়া মেয়ে যেন বাপের উপর সকল দাবি দাওয়া ত্যাগ করে। পিতার কর্তব্য এইখানেই তিনি শেষ করিলেন। নন্দলালের অবস্থা কোনো কালেই ভালো নয়। বিবাহের পর যেন তাহা আরও খারাপ হইয়া পড়িল। এই গহনা কখানি দাঁড়াইল সংসারের একমাত্র সম্বল। গহনাগুলির উপর নন্দলাল 2 ঝুঁক দিয়াছিল। একবার পাটের ব্যবসা ফাঁদিতে, আর একবার মুদির দোকান খুলিতে শিমুরালির বাজারে। কিন্তু নন্দলালই শেষ পর্যন্ত কি ভাবিয়া 2 বারই পিছাইয়া যায়। বউ বলিয়াছিল, দেখো, ওই তো পুঁজি পাটা, আর তো কিছু নেই। যখন আর কোনো উপায় থাকবে না তখন ওতে হাত দিও, এখন থাক। গহনার বাক্স চুরি যাওয়ার দিন 5-7 পরে একদিন নন্দলাল ভোরে উঠিয়া দেখিল স্ত্রী বিছানায় নাই। বাহিরে আসিয়া দেখিল বউ ঘরের পাশের ছাইগাদা ঘাটিয়া কি দেখিতেছে। স্বামীকে দেখিয়া কেমন এক ধরনের হাসিয়া বলিল, ওগো, এসো না গো, একটু খুঁজো তো এর মধ্যে, তুমি উত্তর দিকটা একটু দেখো। নন্দলাল সস্নেহে স্ত্রীকে দাওয়ায় আনিয়া বসাইল। পাতকুয়োর ঠান্ডা জল দিয়া স্নান করাইয়া দিল, নানা রকমে বুঝাইল, কিন্তু সেই বউটির মস্তিষ্ক বিকৃতি শুরু হইল। এ আর কিছুতেই সরানো গেল না। পাছে স্বামী বা কেহ টের পায়, এই ভয়ে যখন কেউ কোনোদিন না থাকে কোনো দিকে, তখন চুপি চুপি ছাইগাদা হাতড়াইয়া খুঁজিয়া কি দেখিতে থাকিবে।
এই একমাত্র ব্যাপার ছাড়া তাহার মস্তিষ্ক বিকৃতির কিন্তু অন্য কোনো লক্ষণ ছিল না। অন্যদিকে সে যেমন গৃহকর্ম নিপুণা, সেবা পরায়ণা, কর্মনিষ্ঠা সম্মত গৃহস্থ বধূ, তেমনি রহিল। একদিন সে মামা শ্বশুরের ঘরে সকালে ঝাড় দিতে ঢুকিয়াছে। মামা শ্বশুর রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিলেন না। ঘরের একটা কোণ পরিষ্কার করিবার সময় সে একখানা কাগজ সেখানে কুড়াইয়া পাইল। কে যেন দলা পাকাইয়া কাগজখানাকে কোণটাতে ফেলিয়া রাখিয়াছিল। কাগজখানা দেখিয়া সে অবাক হইল। এ যে তাহার গহনার বাক্সের তলায় পাতা ছিল, পাতলা বেগুনি রঙের কাগজ। শেকরারা এই কাগজে নতুন তৈয়ারি সোনার গহনা জড়াইয়া দেয়। এ কাগজখানাও সেইভাবে পাওয়া, শেকরার দোকান হইতে আসিয়াছিল। সেই হইতে তাহার গহনার বাক্সের তলায় পাতা থাকিত, সেই কুঞ্ছেরা বেগুনি রঙের পাতলা কাগজখানি। বউটি কাহাকেও কিছু বলিল না, স্বামীকেও নয়। মনের সন্দেহ মুখে কাহারও কাছে প্রকাশ করিতে পারিল না। কিন্তু ভাবিয়া ভাবিয়া শেষে তাহার খুব অসুখ হইল। জ্বর অবস্থায় নির্জনে ঘরে একা বিছানায় শুইয়া তক্তপোষের একটা বাঁশের খুঁটিকে সম্বোধন করিয়া সে করজোরে বারবার বলিত, ওগো খুঁটি, আমি তোমার কাছে দরখাস্ত করছি, তুমি এর একটা উপায় করে দাও। পায়ে পড়ি তোমার, একটা উপায় তোমায় করতেই হবে। আর কাউকে বলতে পারিনি, তোমাকেই বলছি। বাঁশের খুঁটিটা ছাড়া তার প্রাণের এ আগ্রহ ভরা কাতর আকুতি আর কেহই শুনিত না। কতবার রাত্রে দিনে নির্জনে খুঁটিটার কাছে এ নিবেদন সে করিত। কে বুঝিয়া করিত সেই জানে। তাহাদের বাড়ির সামনে প্রকাণ্ড মাঠ গঙ্গার কিনারা পর্যন্ত সবুজ ঘাসে ভরা। তারপরে খাড়া পাড় নামিয়া গিয়া জল ছুঁইয়াছে। জল সেখানে অগভীর, চওড়াতেও 10-12 মাত্র, পরেই গঙ্গার বড় চরটা। সারা বছরই চড়ায় জলচর পক্ষীর ঝাঁক চড়িয়া বেড়ায়। চড়ার বাহিরের গভীর বড় গঙ্গার দিকে না গিয়া তাহারা গঙ্গার এই ছোট অপরিসর অংশটা ঘেঁষিয়া থাকে। কঞ্চিকারির বনে চড়ার বালি প্রায় ঢাকিয়া ফেলিয়াছে। 12 মাস বেগুনি ফুল ফুটিয়া নির্জন বালির চড়া আলো করিয়া রাখে। মাঠে কোনো গাছপালা নাই। ছেলেদের ফুটবল খেলার মাঠের মতো সমতল ও তৃণাবৃত। দক্ষিণে ও বাঁয়ে একদিকে বড় রেলওয়ে বাট্টা ও অন্যদিকে দূরবর্তী গ্রামসীমার বনরেখার কূল পর্যন্ত বিস্তৃত। 2-1 সারি তালগাছ এখানে ওখানে ছাড়া এই বড় মাঠটাতে অন্য কোনো গাছ চোখে পড়ে না কোনো দিকে। এই বিশাল মাঠে প্রতিদিন সকাল হয়, সূর্য মাঝ আকাশে দুপুরে আগুন ছড়ায়। বেলা ঢুলিয়া বৈকাল নামিয়ে আসে। গোধূলিতে পশ্চিম দিক কত কি রঙে রঞ্জিত হয়। চাঁদ উঠে সারা মাঠ চড়া রেলওয়ে বাঁধ ওপাশের বড় গঙ্গাটা জ্যোৎস্নায় প্লাবিত হইয়া যায়। কিন্তু কখনো কোনো কালে রাঘব চক্রবর্তী বা তাহার প্রতিবেশীরা এই সুন্দর পল্লী প্রান্তরের প্রকৃতির লীলার মধ্যে কোনো কিছু কল্পনা করেন নাই, প্রয়োজনও বোধ করেন নাই। সেখানে আজ সর্বপ্রথম এই নিরক্ষরা বিকৃত মস্তিষ্কা গ্রাম্য বধূটি বৈদিক যুগের মন্ত্রদ্রষ্টা বিদুষীর মতো মনে প্রাণে খুঁটি দেবতার আবাহন করিল। আমি এই মাঠেই বৈকালে দাঁড়াইয়া কথাটা ভাবিতেছিলাম। কথাটার গভীরতা সেদিন সেখানে যতটা উপলব্ধি করিয়াছিলাম এমন আর বোধ হয় কোথাও করিব না। নন্দলাল স্ত্রীর অবস্থা দেখিয়া বড় বিব্রত হইয়া পড়িল। সে স্ত্রীকে ভালোবাসিত। নানারকম ঔষধ জড়িবুটি শিকড় বাকড় আনিয়া স্ত্রীকে ব্যবহার করাইল, তিরুলের বালা পরাইল, যে যাহা বলে তাহাই করিতে লাগিল। কিন্তু কিছুতেই কিছু হয় না। একটা সুফল দেখিয়া সে খুশি হইল যে আজকাল স্ত্রী সকালে উঠিয়া ছাইগাদা হাতড়াইতে বসে না। তবুও সংসারের কাজকর্মগুলি কেমন অন্যমনস্কভাবে করে। হয়তোবা তরকারি পুড়াইয়া ধরাইয়া ফেলে, নয়তো ডালে খানিকটা বেশি নুন দেয়। ভালো করিয়া কথা বলে না। ইহাই রহিল তাহার বিরুদ্ধে প্রধান অভিযোগ। 2 মাস কাটিয়া গেল। শ্রাবণ মাস। বর্ষার ঢল নামিয়া বড় গঙ্গা ও ছোট গঙ্গা একাকার করিয়া দিল। চর ডুবিয়া গেল। কুলে কুলে গেরিমাটির রঙের জলে ভর্তি। এই সময় নন্দলালের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হইয়া উঠিল। হাতে পূর্বে যাহা কিছু ছিল সবই খরচ হইয়া গিয়াছে। এদিকে চাকুরিও জুটিল না।
রাঘব চক্রবর্তী ভাগিনেকে খুঁটিনাটি লইয়া বকুনি শুরু করিলেন। ভাগিনেকে ডাকিয়া বলিলেন, কোনো কিছু তো একটা দেখে নিতে পারলে না? তা দিন কতক এখান না হয় বৌমাকে বাপের বাড়ি রেখে তুমি কলকাতার দিকে গিয়ে কাজকর্মের ভালো করে চেষ্টা করো, নইলে আমি আর কি করে চালাই বলো? এই তো দেখছ অবস্থা। ইত্যাদি 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 বলার পর নন্দলাল পড়িয়া গেল মহাবিপদে। না আছে চাকরি, না আছে কোনো সম্বল। ওদিকে অসুস্থা তরুণী বধূ ঘরে। বীজপুরের কারখানায় কয়েকবার যাতায়াতের ফলে একজন রঙের মিস্ত্রির কাছে বন্ধুত্ব হইয়া গেল। তাহাকে বলিয়া কহিয়া তাহার বাসায় বউকে লইয়া গিয়া আপাতত তুলিল। 2টি মাত্র ঘর, একখানা ঘরে মিস্ত্রি একলা থাকে, অন্য ঘরখানি নন্দলালকে ছাড়িয়া দিল। মিস্ত্রি গাড়িতে অক্ষর লেখে সে চেষ্টা করিয়া সাহেবকে ধরিয়া নন্দলালের জন্য একটা ঠিকা কাজ জুটাইয়া দিল। একটা বড় লম্বা রেক, আগাগোড়া পুরনো রং উঠাইয়া নতুন রং করা হইবে। নন্দলাল জমি রং করিবার জন্য 1 মাসের চুক্তিতে নিযুক্ত হইল। রাঘব চক্রবর্তী কিছুকালের জন্য হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। হঠাৎ একদিন তিনি অনেকজন মজুর ধরিয়া বাড়ির উঠোন পরিষ্কার করাইতে লাগিলেন। শখ করিয়া একজোড়া জুতো কিনিয়া আনিলেন। এমনকি পুজোর সময় একবার কাশি বেড়াইতে যাইবার সংকল্প করিয়া ফেলিলেন। আশ্বিনের প্রথমে বর্ষা একটু কমিল। রাঘব চক্রবর্তী বাড়ির চারিধারে পাঁচিল গাঁথিবার মিস্ত্রি খাটাইতেছিলেন। সারাদিন পরিশ্রমের পর গঙ্গায় গা ধুইয়া আসিয়া সন্ধ্যার পরে তিনি শুইয়া পড়িলেন। অত পরিশ্রম করিবার পর তিনি শুইলেন বটে, কিন্তু তাহার ঘুম আদৌ আসিল না। ঘুমাইবার বৃথা চেষ্টায় সারা রাত্রে ছটফট করিয়া শেষ রাত্রে উঠিয়া বসিলেন। দিনমানেও দুপুরে ঘুমাইবার চেষ্টা করিলেন, কিছুতেই কিছু ঘুম আসিল না। সারাদিনের মজুর খাটাইবার পরিশ্রমের ফলে শরীর যা গরম হইয়াছে, সেদিনও যখন রাত্রে ঘুম আসিল না, তখন পাঁচিল গাঁথার জনমজুরকে বলিয়া দিলেন, এখন দিন 2 কাজ বন্ধ থাকুক। পরদিন রাত্রে সামান্য কিছু আহার করিয়া ঠান্ডা জল মাথায় দিয়া ও হাত ধুইয়া সকাল সকাল শুইয়া পড়িলেন। প্রথমটা ঘুম না আসাতে ভাবিলেন ঘুমের সময় এখনও ঠিক হয় নাই কিনা, তাই ঘুম আসিতেছে না। এপাশ ওপাশ করিতে লাগিলেন। 10টা, 11টা, 12টা। রাঘব প্রাণপণে চক্ষু বুজিয়া রহিলেন। নানাভাবে ঘুরিয়া ফিরিয়া শুইয়া দেখিলেন। রাঘব প্রাণপণে চক্ষু বুজিয়া রহিলেন। ঘুম এখনও আসে না কেন? আরও ঘণ্টা 2 কাটিয়া গেল, ঘুমের চিহ্নও নাই। চাঁদ ঢলিয়া পড়িল। জানালা দিয়ে যে বাতাস বহিতেছে, তাহা আগেকার অপেক্ষা ঠান্ডা। রাঘবের কেমন ভয় হইল। তবে বোধহয় আজও ঘুম হইবে না। ভাবিতেও বুকটা কেমন করিয়া উঠে। আজ রাত্রে না হয় ঘুম হইলে কাল তিনি বাঁচিবেন কি করিয়া? উঠিয়া মাথায় আরেকবার জল দিলেন, আবার শুইলেন, আবার প্রাণপণে ঘুমাইবার চেষ্টা করিলেন। কিন্তু এই ভাবিয়া তাহার মাথা গরম হইয়া উঠিল, ঘুম ঘুম যদি না আসে তাহা হইলে। রাত্রি ফর্সা হইয়া কাককুকিল ডাকিয়া উঠিল। তখনও হতভাগ্য রাঘব চক্রবর্তী বিছানায় ছটফট করিতে করিতে ঘুমাইবার বৃথা চেষ্টা করিতেছেন। ঠিক এইভাবে কাটিয়া গেল আরও 8 দিন। এই 8 দিনের মধ্যে কি দিনে কি রাতে রাঘবের চোখে এতটুকু ঘুম আসিল না পলকের নিমিত্ত। রাঘব পাগলের মতো হইলেন। যে যাহা বলিল তাহাই করিয়া দেখিলেন। ডাব খাইয়া পুকুরের পচা পাক মাথায় দিনরাত দিয়া থাকিতে থাকিতে নিউমোনিয়া হইবার উপক্রম হইল। অবশেষে বাঁশবেড়ের মনোহর ডাক্তারের ঔষধ ব্যবহার করিয়া দেখিলেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। আরও দিন 6-7 কাটিয়া গেল। রাঘব সন্ধ্যার পরপরই হাত পা ধুইয়া মন স্থির করিয়া শুইতে যান, কিন্তু বালিশে মাথা দিয়াই বুকের মধ্যে গুড়গুড় করে। আজও বোধহয় ঘুম। বাকিটা রাঘব ভাবিতে পারেন না। রাজমিস্ত্রির দল কাজ শেষ না করিয়াই চলিয়া গেল। উঠোনে জঙ্গল বাঁধিয়া গেল। রাঘব স্নানাহার করিতে চান না, চলাফেরা করিতে চান না। সবসময়ই ঘরের দাওয়ার উপর চুপ করিয়া বসিয়া থাকেন। লোকজনের সঙ্গে ভালো করিয়া কথাবার্তা কহিতে ভালোবাসেন না। পয়সার ভার উপর করিয়া গনিয়া দেখিবার স্পৃহাও চলিয়া গেল। চিকিৎসা তখনও চলিতেছিল। গ্রামের বৃদ্ধ শিব কবিরাজ বলিলেন,
তোমার রোগটা হয়েছে মানসিক, ঘুম হবে না একথা ভাবো কেন শোবার আগে? খুব সাহস করবে, মনে মনে জোর করে ভাববে আজ ঘুম হবে, নিশ্চয়ই হবে, আজ ঠিক ঘুমোবো। এরকম করে দেখো দিকি। আর সকাল সকাল শুতে যেও না, যে সময় যেতে সেই সময় যাবে। কবিরাজের পরামর্শ মতো রাঘব সন্ধ্যার পর পুরনো দিনের মতো রন্ধন করিয়া আহার করিলেন। দাওয়ায় বসিয়া গুনগুন করিয়া গানও গাহিলেন। তারপর ঠান্ডা জলে হাত পা ও মাথা ধুইয়া শয়ন করিতে গেলেন। মনে মনে দৃঢ় সংকল্প করিলেন আজ তিনি নিশ্চয়ই ঘুমাইবেন, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু বালিশে মাথা দিয়াই বুকটা কেমন যেন করিয়া উঠিল। ঘুম যদি না হয়? পরক্ষণেই মন হইতে সে কথা ঝাড়িয়া ফেলিয়া দিলেন। নিশ্চয়ই ঘুম হইবে, নিশ্চয়ই হইবে। পাশে ফিরিয়া পাশ বালিশটা আঁকড়াইয়া শুইলেন। পুনরায় শুইয়া পড়িয়া জোর করিয়া চোখ বুজিয়া রহিলেন। ৮ ঘণ্টা ১ ঘণ্টা, এইবার তিনি নিশ্চয়ই ঘুমাইবেন। বুকের মধ্যে গুড়গুড় করিতেছে কেন? না, এইবার ঘুমাইবেনি। ২ ঘণ্টা ৩ ঘণ্টা, রাত ১টা, গ্রাম নিশুতি, কোনো দিকে সারা শব্দ নাই। কাউরাপাড়ায় ১-৮টা কুকুরের ঘেউ ঘেউ চারা। না, রাত বেশি হইয়াছে, আর রাঘব জাগিয়া থাকিবেন না, এইবার ঘুমাইবেন। বাদিকে শুইয়া সুবিধা হইতেছে না, হাতখানা বেকায়দায় কেমন যেন মুচড়াইয়া আছে। ডান দিক ফিরিয়া শুইবেন। ছাড়পোকা? না, ছাড়পোকা তো বিছানায় নাই। যাহা হোক, জায়গাটা একবার হাত বুলাইয়া লোয়াই ভালো। যাক, এইবার ঘুমাইবেন। এতক্ষণে নিশ্চিন্ত হইলেন। রাত ২টা, কিন্তু নিশ্চিন্ত হইতে পারিলেন না। একটা হাট কি মেলা কোথায় যেন বসিয়াছে। রাঘব দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতেছেন। সব লোক চলিয়া গেল, তবুও ২-১০ জন এখনও হাট চলতিতে ভিড় করিয়া দাঁড়াইয়া কিসের যেন দর কষাকষি করিতেছে। ইহারা বিদায় হইলেই রাঘব নিশ্চিন্ত মনে ঘুমাইবেন। একটা লোক চলিয়া গেল। ২টা ৩টা, এখনও ৭ লোক বাকি। রাঘব তাহাদের নিকট গিয়া চলিয়া যাইবার অনুরোধ করিতেছেন, অনুনয় বিনয় করিতেছেন, হাত জোর করিতেছেন। তিনি একটু এইবার ঘুমইবেন, দোহাই তোমাদের, তাহারা চলিয়া যাক। এখনও ৩ বাকি। রাঘবের মনে উল্লাস হইল, আর বিলম্ব নাই, এখনও ২ জন। আর ২ জন চলিয়া গেলেই ঘুমাইবেন। আর ১ জন মাত্র, মিনিট ১৫ দেরি, তাহা হইলেই ঘুমাইবেন। হঠাৎ রাঘব বিছানার উপর উঠিয়া বসিলেন। হাট তো কোথাও বসে নাই, কিসের হাট, কোথাকার হাট? এসব কি আবুল তাবুল ভাবিতেছেন তিনি। ঘুম তাহা হইলে বোধ হয়। রাঘব কথাটা ভাবিতেও সাহস করিলেন না। কত রাত, ওটা কিসের শব্দ? বীজপুরের কারখানায় ভোরের বাঁশি বাজিতেছে নাকি? সে তো রাত ৪টায় বাজে, এখনই রাত ৪টা বাজিল। অসম্ভব। যাক, যথেষ্ট বাজে কথা ভাবিয়া রাত কাটাইয়াছেন, আর নয়, এইবার তিনি ঘুমইবেন। অল্প একটু ঘুর আসিয়াছিল কিনা কে জানে। ভোরের ঠান্ডা বাতাস হয়তো একটু আসিতেও পারে, কিন্তু রাঘবের দৃঢ় বিশ্বাস তিনি এতটুকু ঘুমান নাই, চোখ চাহিয়াই ছিলেন। হঠাৎ একটা ব্যাপার ঘটিল। বিস্মিত রাঘব দেখিলেন তাহার খাটের পাশের বাঁশের খুঁটিটা যেন ধীরে ধীরে একটা বিরাট কায় মূর্তি পরিগ্রহ করিয়া তাহার মাথায় শিওরে আসিয়া দাঁড়াইল। ব্যঙ্গের সুরে অঙ্গুলি হেলাইয়া বলিল, মূর্খ, ঘুমোবার ইচ্ছে থাকে তো কালই গহনার বাক্স ফেরত দিস। ভাগ্নে বউয়ের গহনা চুরি করেছিস, লজ্জা করে না? বীজপুরের কারখানার বাঁশির শব্দে রাঘবের ঘোর কাটিয়া গেল, ফর্সা হইয়া গিয়াছে। রাঘবের বুক ধরফর করিতেছে, চোখ জ্বালা করিতেছে, মাথা যেন বোঝা, শরীর ভাঙিয়া পড়িতে চাহিতেছে। না, তিনি একটুও ঘুমান নাই, এতটুকু না। বাঁশের খুঁটি না, কিছু না, ওসব মাথা গরমের দরুন। কিন্তু ঠিক একই স্বপ্ন রাঘব পরপর ২ দিন দেখিলেন। ঠিক একই সময়ে ভোর রাত্রে বীজপুরের কারখানার বাঁশি বাজিবার পূর্বে। ঘুমান নাই, তবে স্বপ্ন কোথা হইতে আসিবে? বীজপুরের বাসায় অন্য কেহ তখন ছিল না। নন্দলাল কাজে বাহির হইয়াছে। নন্দলালের স্ত্রী সাবান দিয়া কাপড় কাচিতেছিল। হঠাৎ রুক্ষ চুল, জীর্ণ চেহারায় মামা শ্বশুরকে বাসায় ঢুকিতে দেখিয়া সে বিস্মিত মুখে একবার চাহিয়াই লজ্জায় ঘুমটা দিয়া উঠিয়া দাঁড়াইল। রাঘব চক্রবর্তী সে বিস্মিত মুখে একবার চাহিয়াই লজ্জায় ঘুমটা দিয়া উঠিয়া দাঁড়াইল।
রাঘব চক্রবর্তী একবার চারিদিকে চাহিয়াই কাছে আসিয়া ভাগিনী বধূর পা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলেন। বলিলেন, মা, তুমি মানুষ নও, কোনো ঠাকুর দেবতা হবে, ছেলে বলে আমায় মাপ করো। তারপর পুটুলি খুলিয়া সব গহনাগুলি ভাগিনী বধূর হাতে প্রত্যর্পণ করিলেন, কিন্তু বাসায় থাকিতে রাজি হইলেন না। নন্দলালের কাছে কিছু বলবার মুখ নেই আমার, তুমি মা, তোমার কাছে বলতে লজ্জা নেই, বুঝলে না, কিন্তু তার কাছে। ইহার মাস ৫-৬ পরে রাঘব চক্রবর্তীর গুরুতর অসুখের সংবাদ পাইয়া নন্দলাল সস্ত্রীক গরুর গাড়ি করিয়া তাহাকে দেখিতে গেল। ইহারা যাইবার দিন ৭ পরে রাঘবের মৃত্যু হইল। মৃত্যুর পূর্বে তিনি তাহার যাহা কিছু জমিজমা সব উইল করিয়া ভাগিনী বধূকে দিয়া গেলেন, কিছু পুতা টাকার সন্ধানও দিয়া গেলেন। নন্দলালের স্ত্রীকে কাছে বসাইয়া নিজের স্বপ্ন বৃত্তান্ত বলিয়া গেলেন। বলিলেন, এই যে দেখছ ঘর, এই যে বাঁশের খুঁটি, এরই মধ্যে দেবতা আছেন মা, বিশ্বাস করো আমার কথা। ভাগিনী বধূ শিহরিয়া উঠিল। সেই ঘর, সেই বাঁশের খুঁটি, বাঁশের খুঁটি। রাঘবের মৃত্যুর পর ১৬-১৭ বছর নন্দলাল মামার ভিটাতে সংসার পাতাইয়া বাস করিয়াছিল। বধূটি ছেলে মেয়েদের মা হইয়া সচ্ছল ঘরকন্যার গৃহিণীপনা করিতে করিতে প্রথম জীবনের দুঃখ কষ্টের কথা ভুলিয়া গিয়াছিল। সঙ্গে সঙ্গে খুঁটি দেবতার কথাও ভুলিয়াছিল। হয়তো দুঃখের মধ্য দিয়া যে আন্তরিকতাপূর্ণ আবেগকে জীবনে একবার মাত্র লাভ করিয়াছিল, তার কখনো জীবনে পথে তাহার সন্ধান মেলে নাই। বছর ১৭ পরে নন্দলালের স্ত্রী মারা গেল। নন্দলালের বড় ছেলের তখনও বিবাহ হইয়াছে ও বধূ ঘরে আসিয়াছে। বিবাহের বৎসর ৪ মধ্যে এই বউটি দুরন্ত ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া পড়িল। ক্যান্সার হইল জিহ্বায়, ক্ষত ক্রমে গভীর হইতে লাগিল। কত রকম চিকিৎসা করা হইল, কিছুতেই উপকার দেখা গেল না। সে শুইয়া শুইয়া যন্ত্রণায় ছটফট করিত, ইদানিং কথা পর্যন্ত কহিতে পারত না। তাহার যন্ত্রণা দেখিয়া সকলে তাহার মৃত্যু কামনা করিত, কিন্তু বছর কাটিয়া গেল, মৃত্যুর কোনো লক্ষণ নাই। অথচ নিজে যন্ত্রণা পাইয়া আরও ৫ জনকে যন্ত্রণা দিয়া সে জীবন মৃত অবস্থায় বাঁচিয়া রহিল। বউটি শাশুড়ির কাছে খুঁটি দেবতার গল্প শুনেও নাই, জানিত ওরা। একদিন সে সারা রাত রোগের যন্ত্রণায় ছটফট করিতেছিল। শ্রাবণ মাস, শেষ রাতের দিকে ভয়ানক বৃষ্টি নামিল, ঠান্ডাও খুব। বাহিরে জোর বাতাসও বহিতেছিল। মাথার শিওরে একটা কাঁসার ছোট ঘটিতে জল ছিল। এক চুমুক জল খাইয়া সে পাশ ফিরিয়া শুইতেই একটা তন্দ্রা মতো আসিল। তাহার মনে হইল পাশের খুঁটিটা আর খুঁটি নাই। তাহাদের গ্রামে মন্দিরের ঠাকুর যেন সেখানে দাঁড়াইয়া মৃদু হাসি মুখে তাহার দিকে চাহিয়া আছেন। ছেলেবেলায় হইতে কতবার যে সে দেখিয়াছে, কতবার বৈকালে উঠোনের বেলফুলের গাছ হইতে বেলফুল তুলিয়া মালা গাঁথিয়া বৈকালিতে ঠাকুরের গলায় দিয়াছে। সেই মূর্তি তাহার অপরিচিত নয়, তেমনি সুন্দর সুবেশ কমনীয় তরুণ দেবমূর্তি। বিশ্বাসে মানুষের রূপসারে হয়তো বধূটিরও তাহাই ঘটিয়াছিল, কারণ খুঁটির মধ্যে দেবতা সেই রূপেই তাহার সম্মুখে দেখা দিয়াছিলেন, যার পক্ষে সে রূপের কল্পনা করাই স্বাভাবিক। সত্য মিথ্যা জানি না, কিন্তু খুঁটি দেবতা সেই হইতে এই অঞ্চলে প্রসিদ্ধ হইয়াছেন, এই বলিয়াই আমার বিশ্বাস।